Okay, assalamu alaikum everyone. So let's start the class. I was actually waiting for all the other members to come, কিন্তু ওদের মনে হয় এক্সাম নিয়ে এখনো তেমন একটা সিরিয়াসনেস পয়দা হয় না। সমস্যা নেই, যখন পরীক্ষা আসবে তখনই মনে হবে, কারণ আমি বারবার এতদিন চিল্লায় চিল্লায় বলছি যে সবকিছু চেঞ্জ হতেছে, তোমরা কাইন্ডলি একটু সিরিয়াস হও। তো ব্যাপারটা হচ্ছে মিডিয়া, এটা তোমরা জানো যে it was composed by Euripides, যাকে সবাই বলে ইউরিপাইডস। ইউরিপাইডস না, এটার অ্যাকচুয়ালি প্রনাউন্সিয়েশনটা হচ্ছে ইউরিপিডিস, one of the three famous Greek playwrights. One of the three famous Greek playwrights. ইউরিপিডিস ছাড়া বাকি যে দুইজন ফেমাস গ্রিক প্লেরাইট আছে, ওই দুইজনের নামটা কি কেউ বলতে পারো? অবশ্যই তোমাদের জানা অ্যাস্কাইলাস আছে। আর হচ্ছে সফোক্লেস। শাবাশ, ভেরি গুড। বাকি দুজন হচ্ছে অ্যাসকাইলাস আর সফোক্লেস। ওকে, ফাইন। তো এখন কথাটা হচ্ছে যে এইটা মেডিয়া, ইট ওয়াজ ফার্স্ট পারফর্মড ইন দ্য সিটি ডায়োনিসিয়া ইন গ্রিস। এই ইনফরমেশনগুলো তোমরা লেখো, আমার নোটে তো যা লেখা আছে তো আছে, আর ক্লাসে যা যা ইনফরমেশন দিব এগুলো তোমরা লেখো, তাহলে মার্কস আরো বেশি পাবে। তো ফার্স্ট অফ অল তোমরা এই কথাগুলো লিখবা অ্যান্সারের শুরুতে, যে এই মিডিয়া বা এই যে ইউরিপিডিস সম্বন্ধে কিছু কথা তোমরা লিখবা। ইউরিপিডিস কিন্তু তোমার ওই যে সফোক্লেস বা অ্যাসকাইলাসের মতো বেশি একটা, যেটাকে বলে যে খুব বেশি ইমোশনাল বা খুব বেশি যে একেবারে যেটাকে বলে ভায়োলেন্ট যে জিনিসগুলো থাকে, যেমন মনে করো সফোক্লিসের এডিপাসের মধ্যে যা ছিল, এডিপাসের মধ্যে আমরা কি কি দেখেছি? ভায়োলেন্স দেখেছি, ব্লাড শেড দেখেছি, তারপর হচ্ছে তোমার অনেক বেশি গডেসদের ইন্টারভেনশন দেখেছি। কিন্তু এই ইউরিপিডিস, এই ভদ্রলোক, ওনার নাটকের মধ্যে না একটু বাস্তবতাটা ছিল। তখনকার দিনে তোমরা তো যেহেতু গ্রিক মিথ বা গ্রিক রূপকথা তোমরা অনেকটাই শুনেছো, অনেকটা স্টোরি জেনেও গিয়েছো। তো গ্রিক মিথের মধ্যে কিন্তু দেখবা যে মানে উল্টাপাল্টা কাহিনীতে ভরা, মানে ইট ইজ নট কোয়াইট লাইক দ্য ন্যাচারাল লাইফ অফ হিউম্যান, মানে মানুষদের যে স্বাভাবিক জীবনযাত্রা হয় এটার মতো কিন্তু ওই যে গ্রিক মিথোলজি ওরকমটা না। গ্রিক মিথোলজির মধ্যে আবেগ, তারপর হচ্ছে ভায়োলেন্স, তারপর প্রতিশোধ, তারপর হচ্ছে ভালোবাসা, মারামারি, তারপর আজগুবি ঘটনা, এগুলাতে কিন্তু গ্রিক মিথোলজি ভরা থাকে। বাট ইউরিপিডিস হি ওয়াজ আ লিটল বিট ডিফারেন্ট। এবং শুধু তাই না, ইউরিপিডিসের সময় মানে when he was alive, he was also criticized for being so much realistic. এটা অনেকেই জানে না যে ইউরিপিডিসকে কিন্তু তার সময় ক্রিটিসিজম মানে সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল, কারণ ওর প্লেগুলা, ওর নাটকগুলা একটু বেশি ন্যাচারাল ছিল। ওকে, এই কথাগুলো তোমরা লেখো। এখন আমরা সরাসরি চলে আসতেছি মেডিয়া গল্পের মধ্যে। তো তার আগে আমি তোমাদের মধ্য থেকে একটু জানতে চাই যে মেডিয়ার গল্পটা অল্পের মধ্যে আমাকে কে একটু বলতে পারবা, সো দ্যাট আই ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ ইয়োর প্রিপারেশন লেভেল। মেডিয়ার গল্পটা অল্পের মধ্যে কে বলতে পারবা? থ্রোপা আছো, তারপরে মিতু আছো, তারপরে বাকিরা যারা আছো, এনিওয়ান কাম অন। রেকর্ডার চলছে, প্লিজ ডোন্ট ওয়েস্ট দ্য টাইম। তোমরা বলেছো যে তোমরা পড়েছো, মানে পড়েছো, কেউ একজন একটু বলো যে এটার কাহিনীটা অ্যাকচুয়ালি কিরকম, বা মিডিয়ার গল্পটার মধ্যে কি আছে। স্যার, মিডিয়া হচ্ছে করিন্থের রাজকুমারী। তো ফার্স্টেই সে ভুল, ফার্স্টেই ভুল, নট করিন্থ। করিন্থে তার জীবনের শেষ, মানে তার জীবনের শেষ অংশের আগের অংশ। তার জীবন যেখানে শুরু হয়েছিল তার জীবন ওখানেই গিয়ে শেষ হয়েছে, কিন্তু তার জীবনের শেষ অংশের আগের অংশটা কেটেছিল করিন্থে। আচ্ছা, যাই হোক, তারপর সে জেসনকে বিয়ে করে। আর জেসন হ্যাঁ, এটা হচ্ছে ট্রু। অ্যাথেনের ছেলে। জেসন যায় গোল্ডেন অফ ফিস জন্য মিডিয়ার কিংডমে। ওইখানে মিডিয়া অনেক হেল্প করে থাকে এবং ওদের মধ্যে একটা রিলেশনশিপ তৈরি হয়। তো জ্যাসনকে বিয়ে করার জন্য মিডিয়া তার ভাইকে হত্যা করে তার বাবার সাথে বিশ্বাসঘাতকতা করে।
কিন্তু কিছুদিন পর দেখা যায় জ্যাসন আবার তার সাথে বিশ্বাসঘাতকতা করে সে গ্লসিকে বিয়ে করে। তখন সে কোনো নিজে সহ্য করতে না পেরে কি করলো, তাদের যে চাইল্ড ছিল ওদেরকে হত্যা করে প্রতিশোধ নেয় এবং গ্লসিকেও হত্যা করে। এবং সর্বশেষ মিডিয়াও না, মিডিয়া তো মনে হচ্ছে সুইসাইড নোট করে নাই। সর্বশেষ সে করিন্থে চলে যায়। হ্যাঁ, অনেকটা, হ্যাঁ, এই অংশগুলা ঠিকঠাক ছিল। কিন্তু এর মধ্যে তো আরো অনেক মজার মজার কাহিনী ঘটেছিল, সেগুলা সেগুলা কি জানা আছে? আচ্ছা, সেটা মনে হয় জানা নেই। আচ্ছা, এখানে একটা আইডি দেখতে পাচ্ছি, রূপা ফারজানা। এই আইডিটা কার? এক্সকিউজ মি, রূপা ফারজানা? রূপা ফারজানা আইডিটা? মানে আমাদের পেইড গ্রুপের বাইরের কেউ? রূপা ফারজানা, তোমার সাথে একটু কথা বলতে চাচ্ছি। আচ্ছা, হয়তো বা আমার কথা শুনতে পাচ্ছে না। না, আজকে তো লিংক জাস্ট কমন গ্রুপে, পেইড গ্রুপে দিয়েছি তো, যার কারণে জিজ্ঞেস করছিলাম। ওকে, ফাইন। মেডিয়ার গল্পটা হচ্ছে, ইটস অল অ্যাবাউট বিট্রেয়াল। এবং তোমরা যেমনটা ত্রোপার কাছ থেকে শুনেছো যে মেডিয়ার কাহিনী অনেকটাই অনেকটাই আমাদের থার্ড ইয়ারে আরেকটা কাহিনী ছিল, সেটার মতো মিল আছে। বলো তো থার্ড ইয়ারের কোন কাহিনীর সাথে মিল আছে মেডিয়ার কাহিনীটা? এনিওয়ান? কথা বলতে হবে প্লিজ, চুপ করে থাকা যাবে না। থার্ড ইয়ারে একটা কাহিনীর সাথে কিন্তু অনেকটা মিল আছে, যেটা তোমরা থার্ড ইয়ারে পড়েছিলে। ভিক্টোরিয়ান পোয়েট্রিতে একটা পোয়েট্রি ছিল, ওইটার কাহিনীর সাথে মিল আছে। কি ট্রোপা, ভুলে গেছো? ইননের কাহিনী মনে আছে? ইনন, ইনন। এভরিওয়ান, আমার কথা কি শোনা যাচ্ছে? আমি মনে করতে পারছি না এখন। ইননকে প্যারিস বিয়ে করেছিল। প্যারিস বিয়ে করার পর ইননকে আবার প্যারিস যখন বিট্রে করে, ওই যে হেলেনকে বিয়ে করতে যায়, মানে হেলেনকে নিয়ে আসে। মনে পড়েছে সবার? কথাটা এই কারণেই বললাম যেন তোমরা মিডিয়ার থিমটা ধরতে পারো। আচ্ছা, থিম গুলো আমি লিখে দিচ্ছি। থিমস গুলো হচ্ছে লাভ, তারপর হচ্ছে রিভেঞ্জ, তারপর হলো বিট্রেয়াল, আরেকটা হচ্ছে সুপারন্যাচারাল অ্যাক্টিভিটিস। এই কাহিনীটার মধ্যেই, মানে মিডিয়া কাহিনীটার মধ্যেই প্রথম যে জিনিসটা চলে আসে সেটা হচ্ছে লাভ, বিট্রেয়াল আর হচ্ছে রিভেঞ্জ। মানে ভালোবাসা, তারপর বিশ্বাসঘাতকতা, আরেকটা হচ্ছে প্রতিশোধ। এই তিনটা হচ্ছে মেইন থিম। আর বাকিটা যেটা সুপারন্যাচারাল অ্যাক্টিভিটি, এটা তো তোমরা জানো যে বেশিরভাগ যেটা গ্রিক রূপকথা বা গ্রিক নাটকে এই মানে উল্টাপাল্টা বা অতিপ্রাকৃত জিনিসের কাহিনী উল্লেখগুলো থাকে। তবে মিডিয়াতে মূলত যেটা দেখানো হয়েছে, যেটা আমি প্রথমে তোমাদের বলছিলাম, যেটা তোমরা অ্যান্সারে লিখবে, যে এখানে মানুষের জীবনের অনেকটা স্বাভাবিক কাহিনী উঠে আসে, যেটা আমরা অন্যান্য গ্রিক মিথোলজির কাহিনীতে তেমন আমরা দেখি না। অন্যান্য গ্রিক মিথোলজিতে যেমন উল্টাপাল্টা উদ্ভট সব কাহিনী দেখি, যেরকম ফেডরার মধ্যে উল্টাপাল্টা কাহিনী দেখেছি, মানে কাহিনীটার সাথে স্বাভাবিক মানুষের জীবনের কাহিনী মিল যায় না। তারপর হচ্ছে তোমার অ্যাগামেমনন, কেমন। মেডিয়ার কাহিনীটার মধ্যে যেটা দেখানো হয়েছে যে ভালোবাসাকে, একটা মানুষের ভালোবাসাকে যদি কেউ বিট্রে করে, তাহলে তার পরিণতি খুব চরম খারাপ হয়। আর আরেকটা বাস্তবতা দেখানো হয়েছে যে কেউ যদি বেশি প্রতিশোধ মুখর হতে চায়, মানে কেউ যদি একটু বেশি, মানে এটাকে বলে না যে কিছু কিছু মানুষ আছে না যে তারা প্রতিশোধের জন্য একদম উন্মুখ হয়ে থাকে, তো রিভেঞ্জ বা প্রতিশোধের যে ব্যাপারটা, এটা কিন্তু আসলে মানুষের জীবনে কল্যাণও বেশি একটা বয়ে আনে না, ঠিক যেরকমটা মিডিয়ার বেলাতে হয়ে গেছিল। কথাগুলো যদি তোমাদের কাছে বোরিংও লাগে, বাট কিছু করার নাই, কিন্তু এই কথাগুলাই তোমাদেরকে অ্যান্সারে লিখতে হবে। এই নাটকের বা এই ট্র্যাজেডির যে ক্রিটিক্যাল অ্যানালিসিস, এই ক্রিটিক্যাল অ্যানালিসিসের বাংলা কথাগুলাই আমি বলছি। তো ফার্স্ট অফ অল আমরা তাহলে দেখে নেই যে মিডিয়াটার, মানে মিডিয়া এই নাটকের মধ্যে ভালোবাসা, তারপর হচ্ছে প্রতিশোধ, আর আরেকটা হলো ইয়া তোমার ভালোবাসা, প্রতিশোধ, আর একটা হলো বিট্রিয়াল, মানে বিশ্বাসঘাতকতা। এই জিনিসগুলো কিভাবে আসলো? মিডিয়া
আমি ক্যারেক্টারগুলোর নাম একটু পর পর লিখি, তোমরা কাহিনীটা মনোযোগ দিয়ে শোনো, তাহলে বুঝতে পারবে যে এখানে এই লাভ, রিভেঞ্জ আর বিট্রেয়াল কিভাবে আসে। তোমরা কাহিনীটা মনোযোগ দিয়ে শোনো। ওকে, মেডিয়া, she is Medea is the princess of a land named Colchis. বানানটা দেখো, Colchis, which is now the present Georgia, on the east bank of Black Sea. কৃষ্ণ সাগর, এটার নাম তোমরা নিশ্চয়ই শুনেছো, ব্ল্যাক সি, কৃষ্ণ সাগর। ব্ল্যাক সির যে পূর্ব উপকূল, দ্যাট মিনস অন দ্য ইস্ট কোস্ট, যেটা বর্তমানে জর্জিয়া, এই জায়গাটারই অনেক প্রাচীন নাম ছিল হচ্ছে কলচিস। ওকে, COLCHIS। এই কলচিসের রাজকুমারী ছিল আমাদের মেডিয়া, এবং তার বাবার নাম ছিল কিং এইটিস। তো ওই সময় মানে গ্রিক রূপকথায় এটা বিশ্বাস করা হতো যে এই যে কলচিস, যে ল্যান্ডটা, এই দেশটা, এটা ছিল অনেক মানে সমৃদ্ধ, অনেক মানে কি বলবো, মানে ধনরত্নে ভরা একটা দেশ। ঠিক আছে, রূপকথার মধ্যে তো এক এক দেশ এক এক রকম বর্ণনা রাখে। তো কলচিসের বর্ণনা আসছে এরকম যে এটা অনেক ধন সম্পদ সমৃদ্ধ একটা দেশ ছিল, এবং এই দেশের রাজার মেয়ে ছিল মেডিয়া। সে যদিও একটা হিউম্যান ছিল, শি ওয়াজ অ্যাকচুয়ালি এ হিউম্যান, কিন্তু তার অনেকগুলো পাওয়ার ছিল। পাওয়ারগুলো কি কি? প্রথম পাওয়ার, দ্য গ্রেট নলেজ অফ হার্বস, পোশনস, অ্যান্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, ব্ল্যাক ম্যাজিক। মেডিয়া, সে কিন্তু একজন সোর্সারেস, মানে সে একজন জাদুকরিনী ছিল। ওকে, এবং সে সেটা পেয়েছিল তার বংশ পরম্পরা, কারণ তার একটা আন্ট আছে যার নাম হচ্ছে সার্সি। বানানগুলো তোমরা দেখো, সার্সি। এই আন্টের কাছ থেকে সে জাদুবিদ্যা শিখেছে, আর এছাড়াও সে হার্ব এবং পোষণ, এটার উপরও তার যথেষ্ট জ্ঞান ছিল। হার্ব, এটা তো তোমরা জানো, ওই যে বিভিন্ন লতাপাতা বা বিভিন্ন ওই যে আয়ুর্বেদ ওষুধ বানায় না, বিভিন্ন গাছের ওই যে ঘাস পোষ বা লতাপাতা দিয়ে, এগুলাকে বলা হয় হার্ব। এবং প্রাচীনকালে মানুষ এগুলো দিয়ে ওই যে বিভিন্ন ওই যে গ্রাম দেশে বলে না বৈদ্য, বৈদ্য চিকিৎসা, ওই যে যারা বিভিন্ন গাছের পাতা ঘাস টাস বেটা বেটা ওষুধ বানায়। তো এই ট্রেডিশনটা অনেক পুরানো, এবং এটা গ্রিসেও ছিল, যার কারণে ওরা হার্ব বা বিভিন্ন লতাপাতা বা এসব বিভিন্ন আয়ুর্বেদিক চিকিৎসায় ওরা বিশ্বাস করত। তোমাদের মনে আছে নিশ্চয়ই এই বিদ্যাটাই, যে হার্বের বিদ্যা কিন্তু ইননেরও ছিল থার্ড ইয়ারে, এবং যার কারণে দেখা গেছে যে ট্রোজান ওয়ারের পর যখন প্যারিস আহত হয়, তখন তাকে কিন্তু ইননের কাছে আনা হয়েছিল। ওয়াই, কেন? বিকজ শি অলসো পজেসড দ্য ডিপ নলেজ অফ হার্বস, মানে এই যে বিভিন্ন লতাপাতা বা বিভিন্ন আয়ুর্বেদিক চিকিৎসা ব্যবহার করে সে মানুষকে আবার সুস্থ করে দিতে পারতো। এই বিদ্যাটা ইননেরও ছিল, এবং আমাদের যে বর্তমান যে গল্পটা মেডিয়া, এরও ছিল। মেডিয়ার এই আয়ুর্বেদিক চিকিৎসার বিদ্যা ছিল, প্লাস এই যে জাদু বিদ্যা যেটা ব্ল্যাক ম্যাজিক, এটাও তার ছিল। এখানে তোমরা একটা ওয়ার্ড দেখতে পাচ্ছ, পোশন। পোশন হচ্ছে এক ধরনের ম্যাজিক্যাল লিকুইড, মানে এটা একটা তরল পদার্থ, মানে এটা কোনো নির্দিষ্ট তরল পদার্থের নাম না, এটা একটা কমন নাম। মানে পোষণ বলতে ওই সমস্ত লিকুইড জিনিসগুলাকে বোঝায় যে লিকুইড জিনিসগুলার আধ্যাত্মিক ক্ষমতা ছিল, মানে ম্যাজিক্যাল লিকুইড ছিল। ওই যে বিভিন্ন টিভি সিরিয়ালে বা বিভিন্ন গল্পে দেখায় না যে কিছু লিকুইড যেগুলা তেলের মতো, শরীরে মালিশ করলে মরা মানুষ জেতা হয়ে, মানে মরা মানুষ জীবিত হয়ে যেত, বা অনেক রোগ বা অনেক ক্ষত বা ঘাও সুস্থ হয়ে যেত, এরকম কিছু ম্যাজিক্যাল লিকুইড ছিল না? তো এই ম্যাজিক্যাল লিকুইড গুলাকে বলা হতো পোষণ। তো এই সমস্ত জিনিসের উপর মেডিয়ার যথেষ্ট জ্ঞান ছিল। তো স্যার, মেডিয়ার জীবনটা, হ্যাঁ বলো। দ্য ওয়েস্টার্ন পয়েমে যে আমরা যে একটা কাপের কথা পাইছি, এটা এখানে যে লিকোয়ারটা ছিল, এটা কি পোশানস? ও, ওই যে লাস্ট সেকশনে, তাই না, ওই যে একটা রাজার গার্ডে যে ছিল একটা কাপ হ্যাঁ হ্যাঁ। ওয়েস্টার্নল্যান্ডের মধ্যে।
ওই কাপের মধ্যে, হ্যাঁ, ইয়েস 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 ইয়েস, ইউ আর রাইট, শাবাশ, এটা না বলে স্টুডেন্ট, এক্স্যাক্টলি। ওই কাপের মধ্যেও যে একটা ওই যে এরকম একটা আধ্যাত্মিক কথা আছে না, যে এমন একটা পানীয় যেটা পান করলে মানুষ অমর হয়ে যায়, তার কখনো মৃত্যু হবে না, এই ধরনের লিকুইড গুলাকে বলা হয় পোষণ। ইউ আর রাইট ত্রোপা, ইউ আর রাইট। ওই কাপের মধ্যেও ওই জিনিসটা ছিল, যে কাপটাকে গার্ড দিয়ে রাখতেছিল ওই যে ওই রাজাটা, যেটার উল্লেখটা ওই যে ওয়েস্টল্যান্ডের লাস্ট সেকশনে আসছে। ওই আচ্ছা, যে কিংফিশার স্যার, ওইটা না? ওটা তো কিংফিশার, কিংফিশার, হ্যাঁ 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 হ্যাঁ, কিংফিশার। আচ্ছা, তো আমরা মেডিয়ার গল্পে আসি। তো মেডিয়ার জীবনটা জাস্ট নর্মালি এভাবে কাটতেছিল। সে হচ্ছে রাজা এইটিস এর রাজকন্যা, সে হচ্ছে প্রিন্সেস, এবং কোন জায়গার প্রিন্সেস? কলচিস, এই জায়গার প্রিন্সেস সে। এখন কথাটা হচ্ছে এই যে কিং এইটিস এর কাছে একটা অমূল্য রত্ন ছিল। অমূল্য রত্ন বলতে এটা এরকম কিছু না যেটা আমরা আলাদিন বা বিভিন্ন ওই যে গল্পের মধ্যে দেখছি যে হীরা মানিক ধন রতন, এরকম কিছু না। এই অমূল্য জিনিসটা ছিল গোল্ডেন ফ্লিস, which was a relic. রেলিক মানে কি, কে বলতে পারবা গাইস? হোয়াট ইজ দ্য মিনিং অফ রেলিক? এনিওয়ান? রেলিক, আচ্ছা, রেলিক হচ্ছে প্রত্নতাত্ত্বিক বা প্রাচীন জিনিস, যে জিনিসগুলোর ভ্যালু অনেক 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 বেশি। যেমন মনে করো এখন যদি আমাদের কারো কাছে সম্রাট আকবরের মুকুটটা তা থাকতো, তাহলে এটার মূল্য কিরকম হয়তো? এনিওয়ান? কি মনে হয় তোমাদের, সম্রাট আকবরের যদি মুকুটটা কেউ পেতো গাইস, অনেক মূল্যবান হতো না? আমার কথা কি তোমরা শুনছো? জি স্যার। তোমরা রিপ্লাই করো প্লিজ, চুপ করে থেকো না, এটা খুব খারাপ লাগে। আমার কাছে মনে হয় যে মানে তোমাদের অ্যাটেনশন অন্যদিকে। যখনই ডাক দিব প্লিজ ট্রাই টু রেসপন্ড। এই যে প্রাচীন যে জিনিসগুলো যেটা আসলে অমূল্যবান, এই ধরনের জিনিসগুলোকে বলা হয় রেলিক। এটা এমনও যদি হয় কোন একটা কাপড়ের তেনাও যদি হয়, কিন্তু দেখা গেছে এটা আজকে থেকে 1000 2000 বছর আগে কোন একটা রাজা তার নাকে সর্দি মোছার জন্য একটা তেনা ব্যবহার করতো, ওই তেনাটা আজকে 2000 বছর পরে পাওয়া গেছে, ওই তেনার দামও কিন্তু অনেক হয়ে যাবে। কারণ কারণ এটা একটা রেলিক, মানে অনেক প্রত্নতাত্ত্বিক বা একটা প্রাচীন একটা জিনিস। এরকমই একটা প্রত্নতাত্ত্বিক বা প্রাচীন অমূল্যবান সম্পদ ছিল কিং এটিসের কাছে, মানে মেডিয়ার বাপের কাছে। আর ওটা হচ্ছে গোল্ডেন ফ্লিস, মানে স্বর্ণের ভেড়ার লোম। ফ্লিস কিন্তু ভেড়ার লোম। ওই যে ভেড়ার লোম কেটে কেটে ওই যে উলের সোয়েটার বা বিভিন্ন উলের জিনিসপত্র বানায় না, এই ভেড়ার লোমকে বলা হয় ফ্লিস। তাহলে চিন্তা করে দেখো, তার কাছে ছিল গোল্ডেন ফ্লিস, মানে স্বর্ণের ভেড়ার লোমের মতো। তো এই গোল্ডেন ফ্লিসকে উদ্ধার করার জন্য, মানে এটা নেওয়ার জন্য একটা হিরো আসে, একটা মহানায়কে একটা হিরো আসে। এ হিরো ফ্রম ললকস। ললকস হচ্ছে গ্রিসের আরেকটা জায়গার নাম। আমরা কিন্তু আগে খালি এতটুকুই জানতাম, গ্রিসের একটা রাজধানী অ্যাথেন্স, অ্যাথেন্স পর্যন্তই জানতাম, তাই না? কিন্তু ফোর্থ ইয়ারে উঠে আমরা গ্রিসের আরো মানে প্রাচীন, এখন বর্তমান না, কিন্তু গ্রিসের প্রাচীন আরো কয়েকটা জায়গার নাম জানতে পেরেছি। কি গাইস, ঠিক কি না? কয়েকটা নাম বলো তো দেখি, ফোর্থ ইয়ারে উঠে যে নতুন নামগুলো আমরা জানতে পেরেছি, যেগুলো গ্রিসে অবস্থিত ছিল। অ্যাগামেমননে জানতে পেরেছি, তারপরে আরো বেশ কয়েকটা জায়গায় জানতে পেরেছি, কয়েকটা নাম বলো দেখি। এটাই হচ্ছে তোমাদের পড়াশোনার রিভিশন। আর্গস। আর্গোস, ভেরি গুড। তারপর স্পার্টা। তারপর স্পার্টা। স্পার্টাস, সাবাস সাবাস। ইথাকা, ইথাকাও আছে। তারপর আরে মাথার বুদ্ধি খাটাও, এই যে সামনেই তো আরেকটা জায়গার নাম লেখা আছে, কলচিস, এটাও তো কলসিস, আরেকটা। স্যার। হ্যাঁ, করিন্থ, কলকিস। ওরে সাবাস, করিন্থ, ভেরি গুড। করিন্থের সাথে আরেকটা নাম জড়িত আছে, বলো এটা কি? করিন্থের সাথে ওই নামটা জড়িত, সেকেন্ড ইয়ারে পড়েছিলে। করিন্থের সাথে এডিপাসের বাপের বাড়ি। মনে পড়তেছে না স্যার, আসতেছে। থিবস, থিবস টিপস। থিবস। আচ্ছা, তো এই জায়গাগুলো জাস্ট দেখো, এটাই হচ্ছে মানে আমার ক্লাস নেওয়ার স্টাইল। তোমাদেরকে জিনিসগুলো বলার মাধ্যমে তোমাদের যে ব্রিফ কোয়েশ্চেন গুলো, এগুলো কিন্তু রিভিশন হয়ে গেল। কারণ এই জায়গাগুলোর নাম কিন্তু হুদাই না, এক একটা জায়গার নামের এক একটা কিন্তু তাৎপর্য আছে। তো ললকস
একটা জায়গায়, ওটাও আরেকটা রাজত্ব, ওই রাজত্ব থেকে একটা হিরো এসেছিল যে আমাদের এই মিডিয়া এই নাটকেরও হিরো, যার নাম হচ্ছে জেসন। জেসনের সাথে আরেক দল মানে আরেকটা বাহিনী এসেছিল, এ ব্যান্ড অফ হিরোজ, যেটাকে বলা হয় আর্গোনটস। আচ্ছা, আমি তোমাদের কাছে অনেস্টলি একটা জিনিস জানতে চাচ্ছি, প্লিজ টেল মি অনেস্টলি, এই আর্গোনটস জিনিসটা কি, কে বলতে পারবো? আমি জানি তোমরা অনেকে মিডিয়া পড়েছো বা অন্যান্য কোনো জায়গায় হয়তো বা তোমাদের পড়ানো হয়েছে। এই আর্গোনটস জিনিসটা কি? এনিওয়ান হু ক্যান টেল মি? আর্গোনটস, প্লিজ ডোন্ট ওয়েস্ট দ্য টাইম, রেকর্ডার চলতেছে। আর্গোনট জিনিসটা সম্বন্ধে কে বলতে পারবা? কারো জানা আছে? না স্যার। আমার তো মনে হয় জানা। ধ্রুপা? স্যার এটা হচ্ছে একটা পদবি, মানে ওটা একটা হচ্ছে ব্যান্ডের মতো, যেটা হচ্ছে যারা ওই যে হিরোইজমের জন্য নো, সেরা নো, ওদেরকে নো দেওয়া হয়। ডিয়ার, নো। ব্যান্ড মানে দল, গ্রুপ, গ্রুপ। ব্যান্ড মানে দল, ওই যে আমরা বলি না মিউজিক্যাল ব্যান্ড, একটা মিউজিক্যাল ব্যান্ডে কোরাস, 5 জন 6 জন। হ্যাঁ বলো। কোরাস। না না, কোরাস তো হচ্ছে একটা গ্রুপ, হ্যাঁ ব্যান্ডও একটা গ্রুপ, কিন্তু এই যে আর্গস নামক যে গ্রুপটা, মানে এদের যে দল, এই দলটাকে বলা হতো এই যে আর্গোনটস। এই আর্গোনটসটা আসলে কি ছিল? আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি। আচ্ছা আমি বলে দিচ্ছি, হ্যাঁ। এই ইনফরমেশন গুলো তোমরা একটু লেখো। এটা হচ্ছে জেসন যে জাহাজে করে ললকোস থেকে কলচিসে এসেছিল, ওই জাহাজের নাম ছিল আর্গো। এবং এই জাহাজে যত নাবিক ছিল, মানে এই জাহাজের যত যাত্রী ছিল, ওই যাত্রীগুলোকে বলা হতো আর্গোনটস। এবং তোমরা শুনলে অবাক হবা, এই জাহাজের মধ্যে যত নামি ধামি, মানে ওই সময়ের গ্রিক মিথোলজির যত নামি ধামি হিরোরা ছিল, মানে সব হিরোদের 14 গোষ্ঠী বাইন্ধা জেসন সবাইরে একসাথে নিয়ে আসছে এই গোল্ডেন ফ্লিসকে উদ্ধার করার জন্য। তোমরা কি জানতে চাও ওই হিরোদের মধ্যে কারা কারা ছিল? মানে আর্গোনট এই গ্রুপের মধ্যে, আর্গোনট তো এই পুরো গ্রুপটার নাম, এই গ্রুপের মধ্যে কারা কারা ছিল? প্রথম নামটা দেখো, হারকিউলিস। নামটা চেনা চেনা লাগে? হারকিউলিস জি স্যার। চেনা চেনা ইয়েস লাগে? স্যার, ইয়েস স্যার। হারকিউলিস কে ছিল বলো তো? হু ওয়াজ হারকিউলিস? হি ইজ আ মিথোলজিক্যাল ক্যারেক্টার। আরে বাবা, এটা তো আমরা সবাই জানি, কিন্তু ওর বাপ কে, মা কে? হু ওয়াজ অ্যাকচুয়ালি হি হারকিউলিস? আচ্ছা, দ্য সান অফ জিউস। জিউস তো নাম না, মানে না জানে কতগুলো বিয়ে করছে, সে গডেসদেরও বিয়ে করছে আবার মানুষদেরও বিয়ে করছে, তাই না? তো জিউস কোন একটা মানে মহিলা মানুষকে, মানে জিউসের তো কয়েকটা ওয়াইফ ছিল যারা ছিল গডেস, যেমন হেরা, তারপরে ছিল ডিমিটার। এরা ছিল গডেস, এরা জিউসের ওয়াইফও ছিল, কিন্তু এরা ছিল গডেস। আবার জিউসের কয়েকটা ওয়াইফ ছিল যারা কোনো গডে ছিল না, তারা ছিল মানুষ। এরকমই একটা মানুষের ঘরে জিউসের সন্তান ছিল হারকিউলিস। দ্যাট মিনস হি ইজ এ ডেমিগড। ডেমিগডের সংখ্যাটা মনে আছে? হোয়াট ইজ এ ডেমিগড? ডেমিগড, ডেমিগড আহা। হচ্ছে বাবা। স্যার অর্ধেক বাবা মানুষ আর অর্ধেক হচ্ছে যে মানে দেবতাদের পাওয়ার থাকে এমন। কিছুটা কিছুটা। ডেমিগড হচ্ছে যার বাবা বা মার মধ্যে একজন গড একজন মানুষ, মানে তার প্যারেন্টসদের মধ্যে একজন গড থাকে, একজন মানে একজন গড প্লাস একজন মানুষ, এই দুইটার ঘরে যে সন্তানটা জন্ম নেয় সে হচ্ছে ডেমিগড। লাস্ট ক্লাসে আর তোমাদের আমাদের এরকম ইলিয়াডের একিলিস। এক্স্যাক্টলি, একিলিস, একিলিস ওয়াজ এ ডেমিগড। হারকিউলিসও ছিল একজন একজন ডেমিগড। তোমাদের যদি কখনো সময় পাইতাম, তোমাদেরকে পুরা গ্রিক মিথোলজি, মানে যে জিউস, জিউসের ফ্যামিলি, টাইটান্স, এরা কোত্থেকে আসছে, সৃষ্টির প্রারম্ভকালে কোত্থেকে, মানে গ্রিকরা সৃষ্টির প্রারম্ভকে কিভাবে বিবেচনা করে এবং কিভাবে অলিম্পিয়ান গডসরা আসলো, এটার গল্পটা তোমাদের আমার একদিন শোনানোর ইচ্ছা আছে। বিশাল গল্প। আচ্ছা যাই হোক, হারকিউলিস সে এই গ্রুপের মধ্যে ছিল। আরেকজন হচ্ছে পেলিয়াস। বলতো পেলিয়াস কে? পেলিয়াস। পেলিয়াস ইজ দ্য ফ্রেন্ড অফ হ্যাঁ হ্যাঁ। একিলিস। আহারে,
হ্যাঁ 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 হ্যাঁ, একিলিসের বাপ পেলিয়াস। পেলিয়াস ছিল এই ব্যান্ডের মধ্যে, Yes. রাইট। তো হারকিউলিস ছিল, পেলিয়াস ছিল, এবং আরো বেশ অনেকগুলো নামি দামি হিরো। তারপরে যে আরেকজন মিউজিশিয়ান ছিল অরফিয়াস, এ ছিল গ্রিক মিথোলজি মানে গ্রিক রূপকথায় খুব পাওয়ারফুল, খুব শক্তিশালী একজন মিউজিশিয়ান। মানে সে এত মায়াবী, এত দারুণ মিউজিক বাজাতে পারতো, মানে যেটা আর কেউ বাজাতে পারতো না। হি ওয়াজ এ পাওয়ারফুল, মানে ওর একটা মায়াবী একটা মিউজিক বাজানোর ক্ষমতা ছিল, মানে আধ্যাত্মিক একটা ক্ষমতা ছিল অরফিয়াস। তো এরকমই প্রায় অ্যাবাউট অ্যাবাউট 50, প্রায় 50 জনের মতো, এবং এক একজন এক একটা স্পেশালিস্ট, মানে এক একজন এক এক রকম হিরো ছিল। এই 14 গোষ্ঠী হিরোদের নিয়ে একসাথে আর্গো নামক জাহাজে করে রওনা দেয় জেসন এই কলচিসে ওই গোল্ডেন ফ্লিসটাকে উদ্ধার করার জন্য। এখন কিং এইটিস, মেডিয়ার বাবা, তোমরা কি আমার গল্প কনসেন্ট্রেট করতে পারতেছো গাইজ? হ্যালো, পারতেছো জি তো? স্যার। অনেক ইনফরমেশন কিন্তু আসবে, সাবধান, খাতায় সাথে সাথে তুলে নিও। তো মেডিয়ার বাবা এটিস যখন টের পেল যে এত পুরো 14 গোষ্ঠীর দল বল নিয়ে আসতেছে গোল্ডেন ফ্লিস উদ্ধার করার জন্য, সে তখন জেসনের সামনে 3টা টাস্ক ছুড়ে দিল। কিং এটিস থ্রু 3 tasks in front of Jason to attain the golden fleece. Attain মানে কি? উদ্ধার করা। তো এটিস বলল যে ঠিক আছে, আহো ভাতিজা আহো, তোমারে 3টা কাজ করতে হবে। একটু মজা করে বললাম, আহো ভাতিজা তোমারে 3টা কাজ করতে হবে। এই 3টা কাজ যদি তুমি করতে পারো তাহলে আমার সেই রক্ষিত গোল্ডেন ফ্লিস তুমি নিতে পারবা। 3টা কাজ কি? প্রথম কাজটা হচ্ছে টু yoke the fire breathing bulls. yoke মানে হচ্ছে, এটাকে কি বলে, দাসত্বে আনা। মানে ওই যে একটা আছে না যে শক্তি খাটিয়ে হোক বা যুদ্ধ করে হোক বা কিছু করে একটা হোক, প্রতিপক্ষকে নিজের দাস বা নিজের কন্ট্রোল বা নিজের গ্রিপের মধ্যে নিয়ে আসা। তোমরা বুঝতে পেরেছো ইয়োকের মানেটা কি গাইস? ইয়োক না বুঝলে বলো আমাকে। Yes, sir. বুঝতে পেরেছি। তোমরা কথা বলো প্লিজ, চুপ করে থাকো না, তোমাদের লস হবে, প্লিজ কথা বলো। মানে প্রথম টাস্কটা হচ্ছে 2টা বিশাল বড় বড় বুল। বুল মানে কি? বলদ, ওই যে মহিষের মতো যেটা। 2টা বিশাল বড় বড় বলদ, এদের নিঃশ্বাসের সাথে আগুন বের হয় ফায়ার ড্রাগনের মতো। এবং শুধু তাই না, এদের যে খুর মানে পায়ের খুর ছিল ব্রোঞ্জের। এই যে আমি ডেসক্রিপশন লিখে দিচ্ছি, দ্য বুলস হ্যাড ফায়ার ইন দেয়ার ব্রেথ অ্যান্ড ব্রোঞ্জ হুভস। হুভস মানে তোমরা জানো ওই যে গরু বা ঘোড়ার যে পায়ের খুর থাকে, এটাকে বলা হয় হুভ। তো হুভস, তো এই বোলগুলোর মানে বলদগুলোর এদের খুরগুলো ছিল ব্রোঞ্জের, আর এদের নিঃশ্বাস দিয়ে আগুন বের হতো। তো এটিস বলতেছে এই 2টা বলদকে তুমি যদি বশ মানায় বা তুমি যদি তোমার আয়ত্তে এনে এদেরকে দিয়ে কোনো হাল চাষ করাইতে পারো তাহলে তুমি প্রথম টাস্ক কমপ্লিট। তোমরা বুঝতে পারছো প্রথম টাস্কটা কি? 2টো বলদ যাদের নিঃশ্বাস দিয়ে আগুন বের হয় এবং যাদের পায়ের খুর হচ্ছে ব্রোঞ্জের তৈরি, এবং এই 2টো বলদ এরা কিন্তু স্বাভাবিক কোন যে ন্যাচারাল যে বুল মানে প্রাকৃতিক বা মানে ওই যে নর্মাল যে বলদগুলোর আমরা দেখি এরা কিন্তু ওরকম না। এরা কিন্তু মায়াবী, মানে এরা হচ্ছে মানে ম্যাজিক্যাল বুলস যাদের নিঃশ্বাস দিয়ে আগুন বের হয় এবং পায়ের খুরগুলো ছিল ব্রোঞ্জের। তো এখন জেসন এখন কেমনে করে কি করবে, কারণ সে তো একটা মানুষ। তো এত বিশাল দৈত্যের মতো 2টা বলদ, তাও আবার নিঃশ্বাস দিয়ে আগুন বের হয়, আর খুরের মধ্যে মানে ব্রোঞ্জের খুর, ওই খুর দিয়ে যদি মানে জেসনের একটা লাথি মারে জেসন আঘাত পাবে না, কারণ খুরগুলো তো ব্রোঞ্জের, ব্রোঞ্জ একটা শক্তিশালী ধাতু। তো এইখানে আবার কি হয়েছে, গডেস হেরা, হেরার কথা নিশ্চয়ই তোমাদের মনে আছে, দ্য গডেস অফ উইমেন। হেরা যে কিনা ছিল জিউসের অনেকগুলো ওয়াইফের একজন, হেরা হেল্পড জেসন।
হেরা তখন জেসনকে হেল্প করা শুরু করলো, এবং শুধু তাই না, জেসনকে আরো দুইটা গড এবং গডেস হেল্প করলো। একজন হচ্ছে অ্যাফ্রোডাইটি, দ্য গডেস অফ লাভ, আর আরেকটা হচ্ছে এরস অর কিউপিড, CUPID, কিউপিড, দ্য গড অফ লাভ। মানে হেরা তখন জেসনকে হেল্প করার জন্য আগ্রহ প্রকাশ করলো, এবং হেরা একাই হেল্প করলো না, জেসনকে তখন হেল্প করলো অ্যাফ্রোডাইটি এবং অ্যাফ্রোডাইটির ছেলে, এই যে এরস অথবা কিউপিড, এ কিন্তু অ্যাফ্রোডাইটির ছেলে। অ্যান্ড কিউপিড বা এরস, এ হচ্ছে দ্য গড অফ লাভ। এবং এটা তোমরা অনেক জায়গায় ছবি দেখেছো। তোমরা এই ছবিটা অনেক জায়গায় দেখেছো না, যে একটা হার্টের ছবির মতো, আর হার্টের মাঝখান দিয়ে একটা তীর চলে গেছে। এই ছবিটা তোমরা দেখেছো গাইস? একটা হার্টের ছবি, ইমোজিতে হার্টের, দেখেছি, সরি, দেখেছি স্যার। ইমোজি। এই স্যার চিহ্নটা, এই চিহ্নটা কিন্তু কিউপিডের, মানে অ্যাফ্রোডাইটির যে ছেলে, এই বাচ্চাটা, অ্যাফ্রোডাইটির এই সন্তানটা জন্মই হয়েছে, তার পিঠের মধ্যে দুইটা পাখনা ছিল, এবং সে জন্মই হয়েছে একটা তীর, একটা ধনুক নিয়ে। এবং গ্রিক মিথোলজিতে বলা আছে, এই তীরটা কিউপিড বা এরস যার দিকে নিক্ষেপ করবে সে প্রেমে পড়বে। এই কারণেই এই চিহ্ন বা এই প্রতীকটা দেখানো হয়, একটা হার্ট, হার্টের মাঝখান দিয়ে একটা তীর চলে গেছে। এটা কিন্তু এরসের প্রতীক, মানে দিস ইজ দ্য সিম্বল অফ এরস অথবা কিউপিড। আর এরস বা কিউপিড মানে একই গডের দুইটা নাম, এরস অথবা কিউপিড। এ কিন্তু অ্যাফ্রোডাইটির ছেলে। ওকে, তো এও তখন এই যে অ্যাফ্রোডাইটি, হেরা এবং এরস, এরা তিনজন মিলে এই জেসনকে হেল্প করলো, সে যেন ওই গোল্ডেন ফ্লিসটা উদ্ধার করতে পারে। তো জেসন যখন কলচিসে প্রবেশ করলো এবং সে দেখলো যে যে টাস্ক গুলো কিং এটিস জেসনকে দিতেছে, এই টাস্ক কমপ্লিট করা অসম্ভব, তখন এই যে এরস অথবা কিউপিড, তোমরা মনে রেখো কিন্তু এরস আর কিউপিড একই গডের নাম, এ কি করলো, ওই যে মেডিয়াকে তার গোল্ডেন অ্যারো, তার সোনালী তীর দিয়ে নিক্ষেপ করলো, মেডিয়ার দিকে নিক্ষেপ করলো। এবং যেমনটা তোমাকে বলেছিলাম যে এই তীর যার দিকে নিক্ষেপ করা হবে সে প্রেমে পড়বে, কারণ এই এরস বা কিউপিড এ তো হচ্ছে ভালোবাসার দেবতা। তো এই দেবতার একটা তীর আছে, এই তীরটা যার দিকে নিক্ষেপ করবে সেই প্রেমে পড়বে। তো এরস, সে তখন তার একটা গোল্ডেন অ্যারো নিক্ষেপ করলো মেডিয়ার দিকে, এবং মেডিয়া কার প্রেমে পড়লো, এই যে জেসনের প্রেমে পড়ে গেল। এই কাহিনীগুলো তোমরা জানো কিনা জানি না, বাট এটা হচ্ছে ডিটেল কাহিনী। মেডিয়া যখন এই এরোসের বা কিউপিডের তীরের আঘাতে, এই তীর কিন্তু ওই যে বাস্তবের তীর না, যে গায়ের মধ্যে লাগলে রক্ত বেড়ে যাবে, এটা হচ্ছে ম্যাজিক্যাল এরো, কারণ এরা তো সব গড গডেস ছিল না। তো এই তীর যখন মেডিয়ার গায়ে লাগলো, মেডিয়া প্রেমে পড়ে গেল, এবং যেন তেন প্রেম না, একদম গভীর প্রেমে পড়ে গেল জেসনের সাথে। এবং এমনই প্রেমে পড়ার পড়ছে যে মেডিয়া তার আপন বাবা এটিসকে সে বিট্রে করলো। কিভাবে বিট্রে করলো, ওই যে এটিস জেসনের সামনে তিনটা টাস্ক ছুড়ে দিল, মানে তিনটা চ্যালেঞ্জ ছুড়ে দিল, এই চ্যালেঞ্জগুলোকে ওভারকাম করার জন্য মেডিয়া তখন জেসনকে হেল্প করা শুরু করলো। মেডিয়া কিন্তু জানে যে জেসন তার বাবার অমূল্য যে মানে ওই যে একটা প্রাচীন একটা মানে এটা কি বলবো, একটা মূল্যবান একটা জিনিস, ওই যে সোনালী ভেড়ার লোম, যেটা তার বাবার কাছে আছে, যে মেডিয়া কিন্তু জানে যে জেসন এটা উদ্ধার করতে আসছে, কিন্তু ওই যে গডের তীরটা তার গায়ে লেগে গেছে, এখন সে চোখে আর কিচ্ছু দেখে না, খালি জেসন 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 জেসন, তার চোখে খালি জেসন। তো প্রথম যে টাস্কটা, ওই যে দ্য ফায়ার ব্রেথিং বোল, তো কিং এটিস কি বলছে জেসনকে, যে এই দুইটা বলদকে তোমার বশ মানাইতে হবে, এবং এই ভয়ঙ্কর বলদ দুইটাকে দিয়ে তোমাকে একটা মানে ফসলের মাঠ বা একটা ফসলের জমি চাষ করতে হবে। তোমরা ওই যে গ্রাম দেশে দেখছো না, যে দুইটা গরু বা দুইটা বলদের উপর লাঙ্গল চড়ায় চাষ করে, এই টাস্কটা জেসনকে দিছে। এখন মেডিয়া সে তো দেখতেছে যে এটা জেসনের পক্ষে অসম্ভব, কারণ এগুলো তো ম্যাজিক্যাল ভুল, এবং এরা যদি জেসনের সামনে একটা ফু মারে, জেসন পুরে ভস্ম হয়ে যাবে, কারণ এদের মুখ দিয়ে নাক দিয়ে আগুন বের হয়। তো মেডিয়া তখন কি করলো, মেডিয়া গেভ জেসন এ ম্যাজিক্যাল অয়েন্টমেন্ট। অয়েন্টমেন্ট
এই ওয়ার্ডটা তোমাদের চেনা জানার কথা। কোন ওষুধের গায়ে ওয়ার্ডটা দেখেছো? অয়েন্টমেন্ট, কেউ দেখেছো? এটা হচ্ছে একটা মলমের মতো। ওই যে বিভিন্ন মলম আছে না, এটার মলম ওইটার মলম, এই মলমগুলোকে বলা হয় অয়েন্টমেন্ট। তো এরকমই একটা মলমের মতো, একটা লিকুইডের মতো। ওই যে তোমাদেরকে প্রথমে বলেছিলাম যে মেডিয়ার অনেক এই যে লতা পাতা এবং এরকম ওই যে ম্যাজিক্যাল লিকুইডের উপর ওর অনেক বিদ্যা আছে। তো এরকম একটা লিকুইড, একটা মলমের মতো, যেটাকে বলে অয়েন্টমেন্ট, মানে একটু ঘন লিকুইড। এটা সে জেসনকে দিল। এই লিকুইডের কাজটা কি? জেসন যখন এই লিকুইডটা, এই অয়েন্টমেন্টটা তার সারা শরীরে এবং তার যে ঢাল, মানে তার যে আর্মর, এই আর ঢালের উপরে এবং সারা শরীরে এই লিকুইডটা যখন মেখে নিল, তখন ওই বলদগুলার যে আগুন, এটা তার গায়ে স্পর্শ করতো না। মানে এটা ছিল ফায়ার প্রুফ। মানে এই লিকুইডটা ছিল কাইন্ড অফ ফায়ার প্রুফের মতো। এবং শুধু তাই না, এই মলমটা মানে অয়েন্টমেন্টটা যখন জেসন তার সারা শরীরে মেখে দিল, সে একটা অস্বাভাবিক শক্তি পেয়ে গেল তার গায়ে। কারণ এই বিশাল বিশাল বলদকে মানে বশ মানাইতে হলে তার তো অনেক শক্তি লাগবে, সে ওই শক্তিটাও পেয়ে গেল। তো এই মলমটা বা এই অয়েন্টমেন্টটা যেটা ওই যে মেডিয়া তাকে দিল, এটা সে গায়ে মেখে সে ওই দুইটা বলদের কাছে গেল, এবং তার কিছুই হয় না। ওই বলদের আগুন তার গায়ে লাগে না, কারণ তার গায়ে তো ওই মলম মাখানো আছে, এবং সে যেহেতু শক্তি পাইছে, সে ঠিকই ওই দুইটা বুল মানে ওই দুইটা বলদকে ওই লাঙ্গল দিয়ে ওই ফসলের জমিটা চাষ করাইছে। তাহলে প্রথম চ্যালেঞ্জটা ওভারকাম করলো। সেকেন্ড চ্যালেঞ্জ যেটা কিং এইটিস দিয়েছিল, সেকেন্ড হ্যাঁ, চ্যালেঞ্জ। একটা হ্যাঁ বলো। কোশ্চেন। হ্যাঁ এই যে তাড়াতাড়ি স্যার বলো। টাস্ক ওয়ানে যেটা করলো, এগুলো কি সুপার ন্যাচারাল অ্যাক্টিভিটিস এর মধ্যে পড়ে? এক্স্যাক্টলি, ওই যে 4টা থিম ছিল। সাবাস, হ্যাঁ তুমি ধরতে পারছো। আর আরেকটা থিম কিন্তু শুরু হয়ে গিয়েছে, ওই যে লাভ। ওই যে কিউপিড তীর নিক্ষেপ করে মেডিয়াকে যে জেসনের প্রেমে ফালায় দিল, এই যে আমাদের একটা থিম ছিল না, লাভ। এই লাভ থিমটা কিন্তু শুরু হয়ে গেল। আর সুপার ন্যাচারাল অ্যাক্টিভিটিসও শুরু হয়ে গেল। এখন ওই যে বাকি যে দুইটা থিম, রিভেঞ্জ আর বিট্রেয়াল, এই দুইটা আরো পরে আসবে। তোমরা কাহিনীর সাথে সাথে থিমগুলো মিলে নিও। সেকেন্ড চ্যালেঞ্জ হচ্ছে টু ব্রেক the teeth of Colchian dragon. তো কলসিতে অনেকগুলো ড্রাগন ছিল। এটা হচ্ছে কিং এটিস এর সেকেন্ড চ্যালেঞ্জ। ওই ড্রাগনগুলোর দাঁত থেকে না এক বিশাল সৈন্যবাহিনী তৈরি হতে পারতো। হ্যাঁ, এটা তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। ওই ড্রাগনগুলোর দাঁত থেকে এক বিশাল, মানে এক একটা দাঁত থেকে এক একটা সৈনিক তৈরি হতে পারতো। সেকেন্ড চ্যালেঞ্জ হচ্ছে ড্রাগনের দাঁতগুলোকে ভাঙতে হবে। এটা হচ্ছে জেসনের সেকেন্ড টাস্ক। এবং এই ড্রাগনের দাঁত থেকে যে সৈন্যবাহিনী তৈরি হতো, ওই সৈন্যবাহিনীকে বলা হতো স্পার্টোই। এই স্পার্টোইকে ধ্বংস করতে হবে, মানে সৈন্যবাহিনীকে ধ্বংস করতে হবে। এখন জেসন তো একা। তখন মেডিয়া জেসনকে বুদ্ধি দিল যে এই ড্রাগনের দাঁত থেকে এই সৈন্যবাহিনীগুলো যখন, মানে ওই দাঁত থেকে সৈন্যবাহিনী আসবে, মানে জাদুময়ী কাহিনী আর কি। মানে এক একটা দাঁত এক একটা সৈনিক হয়ে যাবে এরকম। এই সৈন্যবাহিনীগুলো যখন আসবে, তুমি কি করবা? এই সৈন্যবাহিনীর মাঝখানে একটা ঢিল ছুড়বা। ঢিল ছুড়লে কি হবে? এই সৈন্যগুলো মনে করবে যে ওদের ভিতর থেকে কেউ একজন ঢিলটা মারছে। তখন এরা নিজেদের মধ্যে মারামারি লেগে যাবে। তোমার আর কাউকে মারা লাগবে না। তো জেসন তাই করলো। এই যে স্পার্টোই, যে সৈন্যবাহিনীটা যারা ওই ড্রাগনের দাঁত থেকে তৈরি হয়েছে, এই স্পার্টোই সৈন্যবাহিনীটা যখন আসতে শুরু করলো, তখন জেসন এদের মাঝখানে একটা ঢিল ছুঁড়ে মারলো। তো ঠিক যেরকম মিডিয়া বলছিল যে সৈনিকগুলো মনে করলো যে তাদের ভিতরেই মনে হয় কেউ একজন ঢিলটা মারছে। তো এরা নিজেদের মধ্যে মারামারি লেগে গেল এবং সবগুলা মরে গেল। তাহলে সেকেন্ড চ্যালেঞ্জটাও কমপ্লিট। এবং কার মাধ্যমে কমপ্লিট হইতেছে? মিডিয়ার মাধ্যমে। জেসনের নিজের ক্রেডিট কিন্তু না। থার্ড এন্ড দ্য লাস্ট চ্যালেঞ্জ, দ্য স্লিপলেস ড্রাগন। ওই যে গোল্ডেন ফ্লিস, এই গোল্ডেন মানে সোনালী ভেড়ার লোমকে পাহারা দিত একটা স্লিপলেস, মানে যে কখনো ঘুমায় না, এরকম একটা ড্রাগন, আরেকটা ড্রাগন। এই ড্রাগনটা কখনো ঘুমায় না। এই ড্রাগনটা থাকতো একটা স্যাক্রেড গ্রোভ। গ্রোভ মানে কি? জঙ্গল।
মানে একটা পবিত্র জঙ্গলের ভিতরে ওই গোল্ডেন ফ্লিস গুলো রাখা ছিল এবং ওই গোল্ডেন ফ্লিস গুলাকে পাহারা দিত একটা বিনিদ্রা, মানে যে কখনো ঘুমায় না, মানে ঘুমহীন একটা ড্রাগন। এখন এই ড্রাগনকে যদি মারা যায় তাহলে জেসন ফাইনালি ওই গোল্ডেন ফ্লিসটা নিতে পারবে। তোমরা খেয়াল করো কিন্তু 3টা চ্যালেঞ্জ। তখন এই ড্রাগনকে কিভাবে মারা যায়? ওই যে আবারও মিডিয়া, মিডিয়া তো ওই যে বিভিন্ন লিকুইড, মানে ওই যে বিভিন্ন জাদুকরি লিকুইড বানাইতে পারতো না, ওই যে পোশন যেটা বললাম। তো মিডিয়া এমন একটা পোষণ, মানে এমন একটা তরল পদার্থ, জাদুময় তরল পদার্থ বানাইলো, যেটা যদি ওই ড্রাগনের সামনে নিয়ে যাওয়া যায়, ওই ড্রাগনটা যদি তরল পদার্থটা নাক দিয়ে শুঁকে, মানে নাক দিয়ে গন্ধ নেয়, তাহলে ড্রাগনটা ঘুমায় পড়বে। তো মিডিয়া তাই করলো, মিডিয়া জেসনকে নিয়ে জঙ্গলে ঢুকলো এবং যখনই ড্রাগনটার সামনে আসলো, মিডিয়া ওই লিকুইডটা যেটা সে নিজে বানাইছে তার জাদুবিদ্যা দিয়ে, ওই লিকুইডটা ড্রাগনের সামনে ধরলো। ড্রাগনটা ওই লিকুইডের গন্ধটা নেওয়ার পর ঘুমায় পড়ছে। তাহলে দেখো জেসনের কোথাও কিন্তু একটুও কষ্ট করা লাগলো না। প্রথম চ্যালেঞ্জ থেকে 3 নম্বর চ্যালেঞ্জ পর্যন্ত সবগুলাই কিন্তু মিডিয়াই তাকে পার করায় দিল। আর এই যে মিডিয়া যে জেসনকে পার করায় দিল, এটার মাধ্যমে কিন্তু মিডিয়া তার আপন বাবাকে বিট্রে করলো। ওই যে আমাদের থিমের মধ্যে কিন্তু ছিল বিট্রেয়াল, লাভ, বিট্রেয়াল। আরেকটা আছে রিভেঞ্জ, এটা কিন্তু এখন আসেনি, এটা একটু পরে আসবে। তো যাই হোক, এই 3টা টাস্ক কমপ্লিট করার পর মিডিয়া জেসনকে নিয়ে পালাইছে কলচিস থেকে, এবং তারা জাহাজে উঠে পড়ছে, যে জাহাজে তারা আসছিল ওই যে আর্গো, ওই জাহাজে উঠে পড়ছে এবং এই জাহাজে করে তারা আবার ললকসে ফেরত যাবে। কিন্তু এইটিস, মিডিয়ার যে বাপ, সে তো জেনে গেছে। তো এটিস কি করলো, বিশাল একটা বাহিনী পাঠাই দিল মিডিয়া আর ইয়ার পিছনে, এই যে এই জেসনের পিছনে। তোমরা কি গল্পটা শুনতেছো? জি স্যার। এই গল্পগুলো এত ডিটেলে কেন বলি, এখান থেকে তোমরা অনেক ব্রিফ কোশ্চেনের অ্যান্সারও পেয়ে যাবা। তো মিডিয়া যখন এই জেসনকে নিয়ে তাদের জাহাজে পালাচ্ছিল, পিছনে তো কিং এটিসের বিশাল বাহিনী আসতেছে তাদেরকে ধাওয়া করার জন্য। এখন তাহলে কি করবে? কারণ এখন যদি জাহাজ ধরা পড়ে তাহলে মিডিয়াকেও মেরে ফেলবে আর জেসনকে তো মারবেই। এখন মিডিয়া আরেকটা বুদ্ধি করছিল। মিডিয়া তার আপন ছোট ভাই অ্যাবসিরটাস, এই যে দেখো এক একটা ক্যারেক্টার কিন্তু একটা একটা করে আসতেছে, মানে কিং এটিসের ছোট ছেলে, মিডিয়ার ছোট ভাই অ্যাবসিরটাস, একে কিন্তু সাথে করে নিয়ে আসছিল তাদের জাহাজে, মানে ওই যে জেসনের জাহাজে। এখন এখন মিডিয়া যখন দেখলো যে পিছন থেকে বিশাল বাহিনী আসতেছে, মানে ওরাও জাহাজ নিয়ে আসতেছে, এখন জেসনকে তো বাঁচাইতে হবে। তো মিডিয়া কি করলো, সে একটা জঘন্য কাজ করলো। সে তার ছোট ভাইকে মেরে টুকরা টুকরা করে এটা সমুদ্রের পানির উপর ছড়ায় দিল। এটা একটা বর্ণনাতে আসছে, আর আরেকটা বর্ণনাতে আসছে এটা মিডিয়া মারে নাই, সে ওই যে জেসনকে দিয়ে মারাইছে তার ছোট ভাইকে। মানে মিডিয়ার উদ্দেশ্য ছিল যে পিছনের যে জাহাজগুলো আছে তারা যদি দেখে যে তার ছোট ভাই অ্যাবসিরটাস তার অঙ্গ প্রত্যঙ্গ সাগরের উপর ছড়ায় ছিটে আছে, তো তখন তো তারা অঙ্গ প্রত্যঙ্গ গুলো কালেক্ট করতে চাইবে, কারণ একে তো কবর দিতে হবে, তাই না? কবর যদি না দেয় তাহলে তো এ স্বর্গে যেতে পারবে না, এটা ওদের একটা বিশ্বাস ছিল। তো যখন ওই যে কিং এইটিসের বাহিনী দেখলো যে অ্যাবসিটাসের হাত পা মাথা, মানে অঙ্গ প্রত্যঙ্গ গুলো সাগরের বিভিন্ন জায়গায় ছড়ায় গেছে, তারা তখন তাদের জাহাজের গতি থামায় দিল এবং তারা এই যে সাগরের উপর ছড়ায় ছিটায় থাকা এই অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে কালেক্ট করতে থাকলো যেন একে কবর দেওয়া যায়। তো যেহেতু তারা এই তাদের জাহাজ থামিয়ে দিয়ে এই অ্যাবসিটাসের অঙ্গ প্রত্যঙ্গ গুলো কালেক্ট করতে থাকলো, ওদিক দিয়ে মিডিয়া জেসনের জাহাজকে নিয়ে পালায় গেল। তাহলে তোমরা দেখছো মিডিয়ার টেকনিক কি? মিডিয়া তার আপন ভাইকে মেরে, কার জন্য? অনলি ফর দ্য লাভ অফ জেসন। মানে কিউপিড এমনই এক তীর মারছে যে মিডিয়া তার, মানে তার চোখের সামনে জেসন ছাড়া আর কেউই ভাসে না। ইভেন তার নিজের বাবাও না, তার আপন ছোট ভাইও না। এই পয়েন্টগুলো কিন্তু তোমরা খেয়াল করো। তো মিডিয়া যখন এই টেকনিকটা করলো যে সে তার আপন ছোট ভাইকে মেরে তার ওই অঙ্গ প্রত্যঙ্গ গুলো সাগরের উপর ছড়াই দিয়ে গেল, যেন পিছনের বাহিনীরা তারা এই অঙ্গ প্রত্যঙ্গ কালেক্ট করতে ব্যস্ত থাকে এবং এই ফাঁকে তারা পালায় যেতে পারে। আচ্ছা, বিপদ এখানেও শেষ হয় নাই। আরেকটু সামনে গিয়ে তারা আরেকটা সমুদ্র দানব, সি মনস্টার, এর সামনে পড়লো, যার নাম হচ্ছে সাইরেন। শব্দটা তোমাদের চেনা পরিচিত লাগে? সাইরেন, তোমাদের যে কোনো একটা পোয়েট্রিতে এটার উল্লেখ আছে, সাইরেন।
দেখি কে বলতে পারো কার পড়াশোনা কেমন হয়েছে? সাইরেন, এটার ব্যাখ্যা আমি তোমাদেরকে আগেও একবার দিয়েছিলাম। কে বলতে পারবা কোন কবিতার মধ্যে আছে? পোয়েট্রিতে। কি পোয়েট্রি? বুঝি নাই। স্যার 20th সেঞ্চুরি পোয়েট্রি এই সাবজেক্টে মনে হয়। এক্স্যাক্টলি, কার কবিতা? স্যার ওই যে ওয়াটার ওয়াটার এভরিওয়্যার এটা তো হায় হায়, ওয়াটার ওয়াটার এভরিওয়্যার, ওটা তো রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার। আরে টি.এস. এলিয়টের কবিতায় ছিল সাইরেন, তোমাদের বলেছিলাম একবার, ও ওয়েস্টল্যান্ডের হ্যাঁ মধ্যে। ছিল। জি জি জি, একেই বলে পড়াশোনা, এইভাবে তোমরা পড়াশোনা করবা, রাইট? আচ্ছা যাই হোক, সাইরেনের বর্ণনাটা হচ্ছে এরকম, এরা হচ্ছে পাখাওয়ালা, মানে উইংড, পাখাওয়ালা, এবং এদের মুখের মধ্যে কিছুই ছিল না, খালি দুইটা চোখ ছিল, মানে নাকও ছিল না, ওই যে ঠোঁট বা দাঁত এগুলো ছিল না, মানে পুরা ফেসের মধ্যে খালি দুইটা চোখ ছিল, আর কিছুই না। তোমরা চিন্তা করো, এমন একটা মুখমণ্ডল যেটার মধ্যে খালি দুইটা চোখ আছে, নাকও নাই, মুখও নাই। তো এরকম একটা ক্রিয়েচার, এরকম এরা, মানে এদেরকে বলা হতো সমুদ্র দানব। এরা কি করতো, এদের সামনে দিয়ে যখনই কোন একটা জাহাজ যেত, এরা এমন মায়াবী সঙ্গীত, মানে এমন জাদুময় মায়াবী গান গাইতো, ওই গানের নেশায় পড়ে নাবিকরা সমুদ্রের মধ্যে ঝাঁপায় পড়তো। মানে কাইন্ড অফ ম্যাজিক্যাল সং এরা গাইতো এই সাইরেন গুলো, এবং আবার এদের আবার পাখাও ছিল। তো মিডিয়া তো জানে যে সামনে সাইরেনের খপ্পরে পড়বে তাদের এই জাহাজটা, এবং এই জাহাজ যদি সাইরেনের খপ্পরে পড়ে, এই জাহাজের কোনো নাবিক, মানে কোনো ক্রু, নাবিকের ইংলিশ কি? ক্রু, CREW, এই জাহাজের এই যে আর্গো, আর্গো জাহাজের কোনো ক্রু, আর্গো জাহাজের ক্রুদেরকে যেন কি বলে এভরিওয়ান? আর্গো জাহাজের ক্রুদেরকে কি বলে? আর্গোনট। আর্গোনটস, হ্যাঁ সাবাস। তো মিডিয়া বুঝতে পারলো এই সাইরেনদের পাল্লায় পড়লে একটা আর্গোনটসও বাঁচবে না। তখন মিডিয়া কি করলো, ওই যে একটা ছিল না অরফিয়াস, দ্য পাওয়ারফুল মিউজিশিয়ান, এই অরফিয়াসকে বললো যে তোমার একটা লায়ার, LYRE, লায়ার, লায়ার মানে কি? বীণা, ওই যে বীণা বাজায় না, বীণা, লম্বা লম্বা তারওয়ালা বীণা, তুমি তোমার লায়ারটা এত সুন্দর করে বাজাও যে ওই সাইরেনদের গান এই নাবিকদের কানে যেন না পৌঁছায়। মানে একটা আওয়াজ দিয়ে তো আরেকটা আওয়াজকে ঢাকা যায় না। তো অরফিয়াসকে বললো যে তুমি তোমার বীণাটা এত জোরে বাজাও ওই সাইরেনের গান যেন আমাদের জাহাজ পর্যন্ত না পৌঁছায়। তো অরফিয়াস তাই করলো, আর অরফিয়াস তো ম্যাজিক্যাল মিউজিশিয়ান ছিল, মানে সে কিন্তু কোনো নর্মাল মানুষের মতো মিউজিক বাজাতো না, তার একটা আধ্যাত্মিক ক্ষমতা ছিল। তো সে যখন ওই লায়ারটা বাজালো, ওই সাইরেনদের গান এদের কানে আসলো না, এবং এদের জাহাজটা পার পেয়ে গেল। শেষ পর্যন্ত তারা গিয়ে পৌঁছালো ললকসে। এখন আমি কাহিনী একটু শর্ট করতেছি, তোমাদের বোরিং লাগতেছে, কিন্তু এই ইনফরমেশন গুলো তোমরা আর কোথাও পাবা কিনা আমার সন্দেহ আছে, এবং এগুলো যদি তোমরা লিখতে পারো, আমি দেখবো যে কেমনে করে এক্সামিনার নাম্বার কম দিয়ে কই যেতে পারে। তো যাই হোক, তো পরে ললকসে যখন পৌঁছালো, ললকসে ছিল এই যে জেসনের চাচা পেলিয়াস। এই পেলিয়াসের বানান কিন্তু আরেকটা, PELEAS। এটা কিন্তু ওই পেলিয়াস না যেটা আর্কিলিসের বাবা ছিল, ওই পেলিয়াসে ছিল LIUS, আর এখানে হচ্ছে LEAS। দুইটারে কিন্তু তোমরা মিলায় ফেলো না, সাবধান। একটা হচ্ছে পেলিয়াস, এ হচ্ছে এই যে জেসনের চাচা, চাচা কিন্তু বাবা না, জেসনের চাচা হচ্ছে পেলিয়াস, আরেকটা ছিল আর্কিলিসের বাবা পেলিউস বা পেলিয়াস। তো এই পেলিয়াস এই কিন্তু জেসনরে পাঠাইছিল যে তুমি ওই কলচিস থেকে ওই গোল্ডেন ফ্লিস গুলো নিয়ে আসো। জেসন যখন আনলো, তখন দেখলো যে এই তার চাচা তার পরিবারের সবাইরে মেরে ফেলছে, এবং সে ললকসের সিংহাসন দখল করে আছে। ওই যে পারিবারিক শত্রুতা, ওই যে তোমাদের বললাম না যে ইউরিপিডিসের নাটকের মধ্যে কিন্তু স্বাভাবিক মানুষের অনেক মানে স্বাভাবিক মানুষের জীবনের অনেক ঘটনাই কিন্তু দেখা যায়। তো স্বাভাবিক মানুষের জীবনে কিন্তু এই যে পারিবারিক দ্বন্দ্ব, বংশীয় শত্রুতা, এটা কিন্তু স্বাভাবিক মানুষের এখানে থাকে। সে হয়তো একটু রূপকথার মাধ্যমে দেখানোর চেষ্টা করছে, যেটাকে আমরা বলি অ্যালিগরি, কিন্তু রূপকথার মাধ্যমে হলেও সে কিন্তু স্বাভাবিক, মানে বাস্তব ঘটনাটাই কিন্তু মানে তুলে ধরছে। এবং এই যে মিডিয়া, সে যে তার বাবাকে বিট্রে করছে, এটাও কিন্তু পুরোপুরি অদ্ভুত না।
বাস্তবেও কিন্তু আমরা দেখি যে একটা মেয়ে, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বিশেষ সৃষ্টি। মেয়েরা এটাকে, বিশেষ করে এই যে হারামজাদা ওয়েস্টার্ন কালচার, এটা মেয়েদের মধ্যে ঢুকাইছে, কিন্তু এটা মেয়েদের একটা মহত্ব, মেয়েদের মনে এমন একটা ভালোবাসা তৈরি হয়, এই ক্ষমতাটা আল্লাহ মেয়ের মধ্যে দিয়ে দিছে, যার কারণে মেয়েরা মায়ের জাতি, যার কারণে মেয়েরা স্ত্রীর জাতি, যার কারণে মেয়েরা বোনের জাতি। ঠিক আছে? তো এই যে মেডিয়া, সে যে তার বাবাকে বিট্রে করছে, তার ভাইকে বিট্রে করছে, এটাও কিন্তু পুরোপুরি আজগুবি কাহিনী না, দিস ইজ অলসো রিয়েলিস্টিক। তো এটাই হচ্ছে ইউরিপিডিসের একটা ক্ষমতা ছিল, যে হি কুড পোট্রে, পোট্রে মানে কি, চিত্রায়িত করা, হি কুড পোট্রে দ্য রিয়েল সার্কামস্ট্যান্সেস থ্রু অ্যালিগরি, রূপকথার মাধ্যমে সে রিয়েল সার্কামস্ট্যান্সটাকে কিন্তু তুলে ধরতে পারতো। তো যাই হোক, তো পরে জেসন পৌঁছায় এবং সে তার চাচার সাথে প্রতিশোধ নিতে চায়। তার চাচার আবার 2টা মেয়ে ছিল, 2 ইয়াং ডটার্স। তো এখন কি করবে? তো এই যে দেখো, এই পুরা গল্পে কিন্তু জেসন মানে এ হইতেছে, মানে কি বলবো, মানে ফাপড়ের উপরে, যেটা আমি একটু মজা করে বলি, ফাপড়। ফাপড় মানে বুঝো, সব কাজ কিন্তু মিডিয়া করে দিছে, সে জাস্ট মানে ইয়াতে ছিল, ফ্রন্টে ছিল, মানে সে জাস্ট সামনে ছিল, কিন্তু সব কাজই ইনডিরেক্টলি মিডিয়া করছে। ওই যে 3টা চ্যালেঞ্জ, এটা ওভারকাম করে দিছে মিডিয়া। তারপর সমুদ্রের মধ্যে যে 2টা বিপদ কাটায় দিল, তার বাবার বাহিনী থেকে রক্ষা দিল এবং ওই সাইরেনদের কবল থেকে রক্ষা দিল, সেটাও কিন্তু দিল মিডিয়া। এখন সে তার নিজ জন্মভূমিতে আসছে, ললকসে আসছে, এখানেও এসে দেখে তার চাচা, তার মানে যেটা জেসনের পাওয়ার কথা ছিল, ওই সিংহাসন তার চাচা দখল করে রাখছে। এখন জেসন আবারও মিডিয়ার হেল্প চাইলো, যে আমি তার উপর প্রতিশোধ নিতে চাই, তুমি আমাকে সাহায্য করো। সো মিডিয়া হেল্পড জেসন বিকজ শি লাভড হার ইমেন্সলি, প্রচুর ভালোবাসতো। তো মিডিয়া কি করলো এক্ষেত্রে, ওই যে পেলিয়াসের 2টা মেয়ে ছিল, 2টা মেয়েকে একটা ভেলকি দেখাইছে। ভেলকি বুঝো তো, মানে চোখের ভেলকি, ওই যে জাদুকররা জাদু দেখায় না, তো জাদু তো আসলে কিছু না, দ্যাট ইজ দ্য আর্ট অফ, মানে কি বলবো, আইজ, মানে চোখকে জাস্ট ধোকা দেওয়া। তো মিডিয়ারও কিন্তু ব্ল্যাক ম্যাজিকের ক্ষমতা ছিল। সে কি করলো, একটা কড়াইয়ের মধ্যে একটা বুড়া ভেড়া, মানে একটা ভেড়া যেটা একটা একেবারে বুড়া হয়ে গেছে আর 2 দিন পরে মারা যাবে, এরকম একটা ভেড়াকে নিল। তোমরা কাহিনীটা শুনো কিন্তু, এই ভেড়াটাকে নিয়ে এটাকে টুকরা টুকরা করলো। তারপরে টুকরা গুলাকে সে কড়াইয়ের মধ্যে একটা তেলের মধ্যে ছেড়ে দিল, এবং এটার সাথে ওই যে কিছু হার্ব, ওই যে কিছু লতাপাতা, কিছু মানে জাদুময় লতাপাতা, এরকম কিছু লতাপাতা দিয়ে এই ভেড়াটাকে সিদ্ধ করলো। ওমা, সবাই দেখলো এই ভেড়াটা কড়াই থেকে বের হয়ে গেল এবং এই ভেড়াটা জোয়ান হয়ে গেছে। ভেড়াটা কিন্তু একেবারে বুড়া থুত্থুরা একটা ভেড়া ছিল। এই বুড়া ভেড়াটাকে এরকম একটা আজগুবি, মানে এরকম একটা আজগুবি কাজের মাধ্যমে কড়াইয়ের মধ্যে লতাপাতা দিয়ে সিদ্ধ করে এটারে যখন জোয়ান বানাইছে, এটা দেখে ওই যে পেলিয়াস, জেসনের যে চাচা, পেলিয়াসের 2টা মেয়ে অবাক হয়ে গেছে। তখন মিডিয়া বলল, তোমাদের বাবাও তো বয়স্ক হয়ে গেছে, তাকেও তোমরা ইচ্ছা করলে এভাবে তাকে তোমরা জোয়ান বানাই দিতে পারো, অর্থাৎ তার যৌবন তোমরা চাইলে ফিরে আনতে পারো। মানে তোমরা বুঝতেই পারতেছো, এটা আলটিমেটলি মিডিয়ারই একটা চালাকি। তো ওই 2টা মেয়ে, তারা যেহেতু চোখের সামনে দেখছে যে একটা বুড়া ভেড়া কি সুন্দর জোয়ান হয়ে গেছে, তাহলে তাদের বাবাও জোয়ান হইতে পারবে, তারা তাদের বাবারে মাইরা টুকরা টুকরা কইরা এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিছে, ওই বিশাল কড়াই। কিন্তু এখানে মিডিয়া কি করছে, ওই যে ভেড়ার বেলায় সে যে জাদু করে কিছু হার্ব, হার্ব মানে কিন্তু লতাপাতা হবে, যে ঘাস ফুস, ওই ঘাস বা লতাপাতা সে এইবার কড়াইতে দেয় নাই। এটা এটা মিডিয়া ইচ্ছা করে দেয় না, কারণ মিডিয়া চাইতেছিল এদের বাবা মরুক। কারণ ওই যে জেসন তো তার চাচার বিরুদ্ধে প্রতিশোধ নিতে চাইতেছিল। তো এই যে এভাবে করে মিডিয়া চালাকি করে নিজের মেয়েকে দিয়েই পেলিয়াসকে হত্যা করাইলো। মিডিয়াও কিন্তু মানলো না, জেসনও কিন্তু মানলো না। পেলিয়াসের আপন 2 কন্যা সন্তান তারা ভুলে, মানে মিডিয়ার যে ভেলকিবাজি, মিডিয়া যে একটা ভেলকি দেখেছে, এই ভেলকি দেখে তারা তাদের বাবাকে হত্যা করে ফেললো। এই যে তোমাদের একটা থিম ছিল না, রিভেঞ্জ, এই যে দেখো রিভেঞ্জ মাত্র শুরু হয়েছে। আচ্ছা, এই ভয়ঙ্কর কাহিনীর পর ললকসের যারা প্রবাসী, মানে ললকসের যারা অধিবাসী ছিল, তারা জেসন এবং মিডিয়াকে তাড়ায় দিছে। তাড়ায় দেওয়ার পরে তারা চলে গেল করিন্থ। আমরা কাহিনী শেষে চলে আসছি, করিন্থ। করিন্থে যাওয়ার পর মিডিয়া জেসন তারা বিয়ে করে। তারা তো দুজনই মানুষ। মিডিয়া কিছু জাদুবিদ্যা জানতো, কিন্তু সে মানুষ ছিল, শি ওয়াজ নট এ গডেস। এবং তাদের 2 জনের ঘরে 2টা ছেলে সন্তান হয়, একটা হচ্ছে মারমেরাস
আরেকটা হচ্ছে ফেরিস। এই দুইটা ছেলে হয়। তো ওই যে তোমাদের বলছিলাম যে ইননের কাহিনীর সাথে মিল আছে, এই যে এখন তোমরা মিলটা দেখতে পারবা। জেসান যেখানে কিনা তার দুইটা ছেলে সন্তান হয়ে গেছে, তারপর মেডিয়ার সাথে তার এতদিনের সংসার, তার জীবনের এত বড় বড় বিপদ মেডিয়া কাটায় দিছে, কিন্তু জেসনের একটু ক্ষমতা, একটু রাজবংশের ক্ষমতার দিকে তার লোভ ছিল। কারণ সে তো আসলেও রাজবংশের ছেলে জেসন, এবং তার রাজবংশের অধিকারটাকে কিন্তু নষ্ট করলো তার চাচা। তো সে তখন কি করলো, এই যে যে রাজবংশ বা ক্ষমতা বা সিংহাসন, এটার প্রতি যে একটা মোহ, এটা কিন্তু সে কাটাইতে পারলো না। সে তখন করিন্থের রাজা ক্রিয়ন। এই ক্রিয়ন কে ছিল বলো তো গাইজ, ডু ইউ রিমেম্বার? নামটা পরিচিত লাগে ক্রিয়ন? ও হ্যালো ক্রিয়ন। ইডিপাসের মামা। বাবা। শাবাশ, ভেরি গুড, আলহামদুলিল্লাহ। কিন্তু দুর্ভাগ্যবশত এই ক্রিয়ন ওই ক্রিয়ন না। আমি জাস্ট দেখতে চাইলাম তোমাদের মেমোরি কতটুকু। ভেরি গুড। কিন্তু এই ক্রিয়ন, এই যে আমরা মিডিয়ার মধ্যে যে ক্রিয়ন দেখতেছি, দিস ক্রিয়ন ইজ দ্য কিং অফ করিন্থ, বাট দিস ক্রিয়ন ইজ নট দ্যাট ক্রিয়ন হু ওয়াজ দ্য আঙ্কেল অফ এডিপাস। তো যাই হোক, এই ক্রিয়নের খুব সুন্দরী একটা মেয়ে ছিল যার নাম হচ্ছে গ্লস অথবা ক্রিউসা। এই মেয়ের কিন্তু দুইটা নাম ছিল, গ্লস অথবা ক্রিউসা। এই গ্লস বা ক্রিউসাকে বিয়ে করতে চাইলো জেসন, দো he already has a wife, that is Medea, and he already has two sons, Marmeras and Ferris. ওই যে প্যারিসের মতো, প্যারিসেরও কিন্তু ইউননের ঘরে একটা ছেলে সন্তান ছিল, যে ছেলেকে প্যারিস বড় হওয়ার পর ভুল বুঝে ট্রোজান ওয়ারের সময় প্যারিস নিজেই তার ছেলেকে মারছিল, ওই যে হেলেনের সাথে দেখে। তো জেসন যখন এই যে ইয়েকে বিয়ে করতে চাইলো, এবং জেসন যখন ডিক্লারেশন দিল যে আমি ক্রিয়নের মেয়েকে বিয়ে করতে চাচ্ছি, মেডিয়া সরাসরি কিছু বলে নাই। এই যে দেখো আরেকটা বাস্তবতা, আরেকটা রিয়ালিজম যেটা ইউরিপিডিসের মধ্যে আছে। মেয়েরা কিন্তু বুক ফাটে, মুখ ফাটে না। মিডিয়া কিন্তু সাথে সাথে কিচ্ছু বলে না, কিন্তু সে তার ভিতরটা জ্বলে যেতেছিল। তো মেডিয়া তখন আরেকটা প্ল্যান করলো। সে কিন্তু এতদিন তার হাজবেন্ডকে বাঁচানোর জন্য বিভিন্ন প্ল্যান, বিভিন্ন জাদু, বিভিন্ন রকম ষড়যন্ত্র করছে, কিন্তু ওগুলো কিন্তু তার হাজবেন্ডকে বাঁচানোর জন্য। এখন সে একটা ষড়যন্ত্র করছে তার নিজের হাজবেন্ডকে মারার জন্য। সেটা কি? সেটা হলো সে তার হাজবেন্ডকে মানে জেসনকে জানে মারবে না। তোমরা কিন্তু শুনো, সে তার হাজবেন্ডকে মানে মৃত্যুর মৃত্যুর দিকে নিয়ে যাবে না। মানে সোজা কথা, সে তার হাজবেন্ডকে জানে মারবে না, কিন্তু তার হাজবেন্ডের এমন ক্ষতি করবে যে তার বাইচা থাকাটাই একটা শাস্তির মতো হবে। সেটা কি? মেডিয়া তখন একটা রোব, ROBE, রোব। রোব হচ্ছে এটা একটা রাজকীয় পোশাক। এটা হচ্ছে অনেকটা গাউনের মতো। তোমরা কি ওই যে গুগলে বা বিভিন্ন জায়গায় ছবি দেখছো যে আগের দিনের রানীরা বিশাল বিশাল চাদরের মতো একটা ড্রেস পরতো, তারা হাইটে যেত আর পিছন দিয়ে ড্রেসটা ফ্লোরের উপর লেসরায় লেসরায় যেত, এরকম বিশাল একটা ড্রেসের মতো। ড্রেসটা কেউ দেখেছো গাইস? রানীরা পরতো এটা, যে একদম যে গাউনের মতো কিন্তু অনেক লম্বা, এবং তারা যখন হেঁটে যেত এই ড্রেসটা পিছন পিছন ফ্লোরের উপর লেসরায় লেসরায় যেত। তোমরা কি বুঝতে পারতেছো ড্রেসটা কিরকম গাইস? জি ডায়নার ওয়েডিং ড্রেস। এক্স্যাক্টলি। কি আশ্চর্য, বুঝে সবই চুপ করে থাকে। আরে বাবা, তোমরা বুঝলে সে না আমি লেকচার সামনে আগাইতে পারবো। তো এই ড্রেসগুলোকে বলা হয় রোব, মানে চাদরের মতো কিন্তু বিশাল লম্বা। এরকম একটা রোব গিফট করলো, কিন্তু ওই রোবের মধ্যে একটা জাদুময়ী পয়জন, ওই যে পোশন মনে আছে না, ম্যাজিক্যাল লিকুইড, এরকম একটা জাদুময়ী একটা লিকুইড মেখে দিল। লিকুইডটা একটা পয়জন ছিল, এই রোবের মধ্যে মাখা ছিল, এবং সাথে গিফট করলো একটা ক্রাউন। তো এই রোব আর ক্রাউন মেডিয়া কাকে গিফট করছে? ওই যে গ্লসকে, ক্রিয়নের মেয়েকে, তার বিয়ের অনুষ্ঠানে পড়ার জন্য। তো ক্রিয়নের মেয়ে যখন ওই মুকুট মানে ওই যে ক্রাউন আর এই রোব মানে এই যে বিশাল ড্রেসটা যখন সে পরলো, এই ড্রেসটা তখন তার শরীরের মাংসগুলোকে কামড়ায় ধরলো, মানে এটার মধ্যে বিষ মাখানো ছিল না, এবং মাথার মধ্যে যে মুকুটটা ছিল ওই মুকুটে আগুন ধরে গেল অটোমেটিকলি, কারণ এগুলো তো ম্যাজিক্যাল ছিল, এগুলো তো মিডিয়া বানাই দিছিল।
তো যখন ক্রিয়ন তার মেয়েকে চোখের সামনে দেখলো যে তার মেয়ের মাথা আগুনে পুড়ে যেতেছে, কারণ ওই মুকুট থেকে আগুন ধরছে, আর ওই যে ড্রেসটা, ওই যে রোব, ওই রোব থেকে মানে বিষের প্রতিক্রিয়ায় তার শরীরটা ঝলসে যেতেছে, তখন ক্রিয়ন তার মেয়েকে জড়ায় ধরলো বাঁচানোর জন্য, কিন্তু কোনো লাভ হইল না। ক্রিয়নও মানে জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল, আর গ্লস সেও জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল। এই যে শুরু হইলো মেডিয়ার রিভেঞ্জ। মানে সে তার জাদুময়ী মুকুট আর ওই রোব, মানে ওই আলখাল্লার মতো ড্রেস দিয়ে সে গ্লসকে মারলো, এবং গ্লসকে জড়ায় ধরার কারণে ক্রিয়নও মারা গেল। এদিক দিয়ে দুইজন শেষ। মেডিয়ার প্রতিশোধ এখনো শেষ হয় নাই। সে চাচ্ছিল জেসনের যেন কোনো মানে চিহ্নই না থাকে, যার কারণে জেসনের যে সন্তান, ওই যে তোমরা স্ক্রিনে খেয়াল করো, মারমেরিস আর ফেরিস, এদেরকেও মেরে ফেললো। এদেরকে মারছে, মানে মিডিয়া এটাই চাচ্ছিল যে জেসনের যেন কোনো চিহ্নই না থাকে, জেসন মারা যাওয়ার পর তার বংশ, তার রক্ত, এটার যেন কোনো চিহ্নই না থাকে। এই কারণে মিডিয়া তার নিজের সন্তান এবং জেসনের শেষ চিহ্ন, মানে জেসনের বংশধর, এই দুটা ছেলেকেও মেরে ফেললো। মেরে ফেলার পর ক্রিয়ন, ওই যে করিন্থেই তো ছিল এরা, তাই না? করিন্থের অধিবাসীরাও মিডিয়াকে আটক করলো, মিডিয়াকে তারা শাস্তি দিবে। এই ক্ষেত্রে মিডিয়াকে হেল্প করলো দ্য গড অফ সান, হেলিয়াস। হেলিয়াস ছিল দ্য গড অফ সান। হেলিয়াস তখন মিডিয়াকে একটা চেরিয়ট মানে কি, রথ, একটা চেরিয়ট পাঠালো, ড্রিভেন বাই ড্রাগনস। মানে এমন একটা রথের গাড়ি, তোমরা তো রথ চিনো তাই না, এমন একটা রথ পাঠালো যে রথ টানতো কারা? কোনো ঘোড়াও টানতো না, কোনো গাধাও টানতো না, রথ টানতো ড্রাগনরা, মানে ড্রাগনের দ্বারা টানা রথ। এই রথটা পাঠাইলো মিডিয়াকে যেন সে করিন্থ থেকে পালাইতে পারে। তখন মিডিয়াকে এই যে ড্রাগন ড্রিভেন যে চ্যারিয়ট, এই ড্রাগনের চ্যারিয়ট দিয়ে মিডিয়া পালায় গেল তখন এথেন্সে, দ্য ক্যাপিটাল অফ গ্রিস। তো এথেন্সে সে তখন পালায় গেল, তখন এথেন্সের রাজা ছিল এজিয়াস। এবং এজিয়াসকে বিয়ে করার পর এজিয়াসের ঘরে মেডিয়ার আরেকটা ছেলে সন্তান হলো, যার নাম হচ্ছে মেডাস। তো এই মেডাসের জন্মগ্রহণ করার পর মেডিয়া দেখলো যে এজিয়াসের আগের ঘরের, মানে এজিয়াসের পূর্ববর্তী ওয়াইফের ঘরে আরেকটা ছেলে সন্তান আছে। তখন মিডিয়া ওই ছেলে সন্তানটাকেও বিষ দিয়ে মেরে ফেললো। তো যখনই সে বিষ দিয়ে মারতে চাইছিল, সে মারতে পারেনি, ধরা খেয়ে গেছে, এবং তাকে এথেন্স থেকেও পালায় যেতে হয়েছে। চিন্তা করো, বেচারি কোথাও শান্তি পাইল না, না কলচিসে, না ললকসে, না করিন্থে, না শেষ পর্যন্ত এথেন্সে। শেষ পর্যন্ত মেডিয়া এই যে এজিয়াসের ঘরে, মানে মেডিয়ার যে সেকেন্ড হাজবেন্ড, দ্য কিং অফ এথেন্স, এজিয়াসের ঘরে তার যে ছেলে হয়েছিল মেডাস, এই মেডাসকে নিয়ে মেডিয়া শেষ পর্যন্ত আবার সেই কলচিস, তার জন্মভূমি, ওখানেই ফিরে গেল, এবং সে মেডাসকেই কলচিসের নেক্সট কিং, পরবর্তী রাজা বানাইলো। এবং বর্ণনাতে আসে, মানে রূপকথাতে বর্ণনাতে আসে যে মেডিয়া শেষ পর্যন্ত ইমমর্টাল হয়েছিল, মানে কোনো না কোনো ভাবে সে আর মরে নাই, সে অমর হয়েছিল। এবং সে এলিস, আরেকটা জায়গা, গ্রিসের একটা জায়গা এলিসের যে মাঠ প্রান্তর, ওই মাঠ প্রান্তরেই তার আত্মা, তার স্পিরিটটা ঘুরে বেড়াতো। দ্যাট ইজ দ্য স্টোরি অফ মেডিয়া। সবাই ঘুম।